আসসালামু আলাইকুম। পূর্বে সকল নামজারি সিস্টেম বা ব্যবস্থা বাতিল করে দেওয়া হয়েছে এবং বর্তমানে নতুন সিস্টেমের আওতাভুক্ত হয়ে এখন সকলকে নামজারি করতে হবে। এক্ষেত্রে বাংলাদেশের নামজারি সিস্টেমগুলো পূর্বে চালু ছিল, ওই সিস্টেমের অন্তর্ভুক্ত হয়ে অনেক ব্যক্তি আছে তারা তাদের জমি বা দলিল নামজারি করে নিয়েছে। তাহলে তাদের ক্ষেত্রে এখন এই নতুন সিস্টেমের আওতাভুক্ত হয়ে নামজারি করতে হবে কিনা, আর যদি নামজারি করতে হয় সেক্ষেত্রে তাদের কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে বা কোন পদ্ধতি অবলম্বন করে তারা নামজারি করবে, এছাড়া বর্তমানে নামজারি করার জন্য তাদের আবার নতুন করে বাড়তি কত টাকা খরচ করতে হবে, এই বিষয়গুলোর আলোকেই আজকের এই ভিডিওতে আলোচনা করব। মূলত বাংলাদেশে এখন পর্যন্ত 3টি নামজারি সিস্টেম চালু হয়েছিল। প্রথম পর্যায়ে ম্যানুয়াল পদ্ধতিতে নামজারি করা হতো। এই ম্যানুয়াল পদ্ধতির নামজারি বলতে একজন জমির মালিক বা একজন দলিলের মালিক তিনি সরাসরি সরেজমিনে ভূমি অফিসে অর্থাৎ সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড অফিসে উপস্থিত হওয়ার মাধ্যমে নামজারির জন্য আবেদন করতেন। এই পদ্ধতিটিকে ম্যানুয়াল পদ্ধতি বলা হতো এবং এখানে অনলাইনের কোনো ধরনের ব্যবস্থাপনা ছিল না এবং অনলাইন কোনো মাধ্যমও ইউজ করতে পারত না। তবে বিগত সরকার ক্ষমতায় থাকাকালীন ওনারা 2021 সালে সর্বপ্রথম নামজারি ব্যবস্থাটিকে ডিজিটাল পদ্ধতিতে মাধ্যমে নামজারি করার ব্যবস্থা চালু করেন এবং তখন ওনারা চালু করেন যে এখন থেকে অনলাইনে নামজারি আবেদন করা যাবে এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই একজন ভূমি মালিক উনি ওনার জমি নামজারি করার জন্য বা ওনার দলিল নামজারি করার জন্য উনি অনলাইনে নামজারির জন্য আবেদন করতে পারবে এবং সেইভাবে নামজারি সিস্টেম 2025 সাল পর্যন্ত চালু ছিল। তবে 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বিগত সরকারের পতন হলে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই বিষয়টি বলা হয়েছে যে বিগত সরকার অনলাইনের মাধ্যমে নামজারি যে ব্যবস্থা করেছিল আসলে সেটাকে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতি বলা হলেও সেখানে ডিজিটাল পদ্ধতির নাম করে মূলত অ্যানালগ বা ম্যানুয়াল পদ্ধতিতে নামজারি করা হতো, কেননা ভূমি মালিককে সেই ডকুমেন্টসগুলো প্রদর্শনের জন্য আবার ভূমি অফিসেই যাওয়া লাগতো। অর্থাৎ তাহলে এটাকে কোনোভাবে ডিজিটাল বলা চলে না। ডিজিটাল পদ্ধতির নামজারি যখন হবে তখন সেখানে ভূমি মালিককে আর ভূমি অফিসে যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না। তিনি ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলো আছে সেই ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ব্যবহার করেই উনি তো ঘরে বসে নামজারির জন্য যেমন আবেদন করতে পারবেন, ঠিক তেমনই ভাবে ওনার নামজারি যে সমস্যা সেটা সমাধানও করে নিতে পারবেন। নতুবা আবার ওনাকে ফের যখন নামজারি আবার বিস্তারিতভাবে ওনার নামজারি যে ডকুমেন্টসগুলো বা নামজারির জন্য প্রয়োজনীয় যে রিকোয়ারমেন্টসগুলো সেই রিকোয়ারমেন্টসগুলো ওনাকে যখন আবার জমা দেওয়ার জন্য বা ডিসপ্লে করার জন্য উপজেলা কমিশনার অথবা উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিস যেটা উপজেলা পর্যায়ে রয়েছে এসিল্যান্ড মহোদয়ের কাছে যখন আবার তাকে যাওয়াই লাগবে তাহলে সেটাকে আর সম্পূর্ণ অনলাইন বলা চলে কিভাবে? তো এই সকল কারণে মূলত বিগত সরকার অনলাইন বা ডিজিটালের নামে যে হঠকারী সিদ্ধান্ত তারা নিয়েছিল সেখান থেকে বের হয়ে এসে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উনি স্পষ্টভাবে অটোমেশন সিস্টেমের মাধ্যমে সম্পূর্ণ ডিজিটালাইজেশন পদ্ধতির মাধ্যমে নামজারি করার যে ব্যবস্থা সেটা চালু করেছে এবং এই পদ্ধতির আওতাভুক্ত হয়ে 2025 সালে জানুয়ারি থেকে অর্থাৎ 1 জানুয়ারি থেকে এই সিস্টেম চালু হয়েছে। তবে সার্ভার জটিলতার কারণে সিস্টেমটা এখনো পুরোপুরিভাবে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় চালু করা সম্ভব হয়নি। তো এই যে নতুন যে সিস্টেমে নামজারি করার ব্যবস্থা চালু হয়েছে আসলে এই ব্যবস্থার বিশেষত্ব কি? এই ব্যবস্থার যে বিশেষত্ব সেটা হচ্ছে একজন ব্যক্তি যখন নামজারির জন্য আবেদন করবে ওনাকে আবার ফের নতুন করে নামজারির জন্য আবেদন করা লাগবে না এবং এর জন্য ওনাকে কোনো অনলাইনেও আবেদন করতে হবে না, এমনকি সহকারী কমিশনার ভূমি বা এসিল্যান্ড অফিসেও ওনার যাওয়া লাগবে না। অর্থাৎ কোনো ব্যক্তি যখন নতুনভাবে কোনো ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করবে সেক্ষেত্রে উনি যখন দলিল তৈরি করবে রেজিস্ট্রেশনের মাধ্যমে ওই দলিল তৈরির সময় অটোমেশন সিস্টেমের মাধ্যমে বা অটোমেটিক ভাবে ওনার আবার নামজারি প্রক্রিয়াটাও সম্পন্ন হয়ে যাবে। সাধারণত আমরা নামজারির জন্য যে বিষয়টা বা মিউটেশন বা খারিজ যেটাই বলি না কেন এটা অনেকেই জানে না। মূল কথা হচ্ছে যে যখন কোনো ব্যক্তি জমি ক্রয় করে সেটা আংশিক ক্রয় করুক বা এক দাগে সম্পূর্ণ অংশই ক্রয় করুক, সেই ক্রয়কৃত সম্পত্তি উনি যখন দলিল অনুযায়ী মালিকানা লাভ করবে তখন যে ব্যক্তি থেকে উনি জমিটা ক্রয় করছে সেই ব্যক্তির দ্বারা উপজেলা পর্যায়ে যে সাব রেজিস্ট্রার কার্যালয়গুলো রয়েছে সেই সাব রেজিস্ট্রার কার্যালয়ে যাওয়ার মাধ্যমে দলিল তৈরি করে নিতে হয় এবং সাব রেজিস্ট্রারের মাধ্যমে দলিল রেজিস্ট্রেশন করে নিতে হয়।
এই রেজিস্ট্রেশনকৃত দলিল ওনাকে আবার নতুন করে বর্তমান সিস্টেমে আবার নামজারির জন্য আবেদন করতে হয়। অর্থাৎ সম্পূর্ণ দুইটা ভিন্ন পদ্ধতি আছে এবং দুইটা ভিন্ন পদ্ধতিতে পৃথক পৃথক ভাবে ভূমি মালিককে আবার পৃথক খরচও বহন করতে হয়। তো এখানে এমন একটা সিস্টেম চালু করা হচ্ছে যে এই সিস্টেমের মাধ্যমে কোনো ভূমি মালিককে পৃথক পৃথক পদ্ধতির মাধ্যমে নামজারির জন্য আবেদন করা লাগবে না। জাস্ট উনি যখন দলিলটা তৈরি করবে, ওই দলিল তৈরির সময় ওনার যখন দলিল তৈরি হবে সেম একইভাবে দলিলের সাথে সাথে ওনার নামজারি যে খতিয়ান বা ওনার খারিজ খতিয়ান বা মিউটেশন যে খতিয়ান সেটাও প্রস্তুত হয়ে যাবে। তো এই পদ্ধতির মাধ্যমে মূলত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অটোমেশন সিস্টেমে চালুর মাধ্যমে তৃতীয় যুগ বা বর্তমান যুগের যে নামজারি সিস্টেম বা তৃতীয় পদ্ধতির যে নামজারি সেটা চালু করেছে এবং এই পদ্ধতিতে এখন থেকে নামজারি হবে। আবার উত্তরাধিকার দিক থেকে যারা জমির মালিকানা লাভ করে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যক্তির পক্ষ থেকে অন্য ওয়ারিশেরা উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা লাভ করেছে, তারাও যদি ওই জমি নিজেদের নামে নামজারি করে নিতে চায় এবং উত্তরাধিকার সম্পত্তিতে যেহেতু একাধিক ব্যক্তির মালিকানা লাভ হয় বা একাধিক ব্যক্তি বা ওয়ারিশ হিসেবে যারা রয়েছে তারা সকলেই সেই জমির মালিকানা পেয়ে থাকে, সেক্ষেত্রে যারা যে জমির যতটুকু পরিমাণ অংশীদার তারা যদি তার নিজের অংশটুকু আলাদাভাবে নিয়ে পৃথক হয়ে যেতে চায় সেক্ষেত্রে ওনাকে নামজারি করতে হয়। এইভাবে উত্তরাধিকার সম্পত্তি থেকে অনেকে নামজারি করে পৃথক হয়ে যায়। তো এই যে বিভিন্ন দিকগুলো রয়েছে, অর্থাৎ একটা কুরাই সূত্রে একটা উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি, আপনি যে সম্পত্তি নামজারি করে নেন না কেন তখনই আপনার আলাদাভাবে আপনি নিজের নামে জমিটার মালিকানা লাভ করছেন এবং আলাদাভাবে আপনি হোল্ডিং খুলছেন এবং আলাদাভাবে ওই নামজারি অনুযায়ী আপনি সরকারকে খাজনা প্রদান করতে পারছেন। তো এই কার্যক্রমটা সম্পূর্ণভাবে আপনাকে আলাদা পদ্ধতিতেই কিন্তু করতে হয়, ভিন্ন ভিন্ন পদ্ধতিতে করা লাগে। যখন আপনি দলিল তৈরি করবেন তখন একটা পদ্ধতিতে দলিল তৈরি করে নিতে হচ্ছে, আবার আপনি যখন নামজারির জন্য আবেদন করবেন তখন আপনার পার্টিকুলারলি আপনার আবার ইন্ডিভিজুয়ালি আবার নামজারির জন্য আবেদন করা লাগছে। তো এই সকল ক্ষেত্রে ভূমি মালিকদের যে একটা বাড়তি একটা হয়রানিতে পড়তে হয়, একটা যে ভোগান্তিতে পড়তে হয়, এই ভোগান্তি এবং হয়রানির হাত থেকে ভূমি মালিকদেরকে রক্ষা করার জন্যই মূলত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এখন থেকে তৃতীয় প্রজন্মের নামজারি সিস্টেম চালু হবে। আর এই তৃতীয় প্রজন্মের নামজারি সিস্টেমের মাধ্যমে কাউকে নতুনভাবে নামজারির জন্য আবেদন করা লাগবে না। কেননা অনেক ক্ষেত্রে দেখা যায় নামজারির জন্য আবেদন করতে যে অনেক ব্যক্তিকে সরকার নির্ধারিত যে ফি 1170 টাকা তার বাহিরেও অনেক টাকা খরচ হয়ে যায়। এমনকি অনেক ক্ষেত্রে ভূমি অফিসেই ছদ্মবেশী যারা ভূমি দস্যু রয়েছে, বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা, তারাই সাধারণত এ ধরনের অন্যায় কাজের সাথে জড়িত এবং তারা এই ভূমি মালিকদের কাছ থেকে বাড়তি টাকা হাতিয়ে নেওয়ার মাধ্যমে নামজারি খরচ যেখানে 1170 টাকা সেখানে দেখা যায় যে 10,000, 5,000, 20,000 পর্যন্ত খরচ তারা ভূমি মালিককে দিতে বাধ্য করে এবং তারা এমন কৌশল অবলম্বন করে যেখানে কিছু করার থাকে না ভূমি মালিকদের এবং ভূমি মালিকও মনে করে যে আমি এসেছি একবার, আমার জমিটা নামজারি হয়ে গেলে আর হয়তো এখানে আসা লাগবে না, হোক বেশি টাকা খরচ হলো যেন দ্রুত আমি নামজারিটা পেয়ে যাই, সেটার আমার দ্রুত দরকার, আমি বাড়তি টাকা খরচ হলো আমার কোনো সমস্যা নাই। এই মেন্টালিটি থেকে অনেক ভূমি মালিক আছে, তারা এই দুর্নীতির বিরুদ্ধে কোনো ধরনের কোনো কথা বলে না। তো এভাবে মূলত বর্তমান যে দ্বিতীয় প্রজন্ম অর্থাৎ বিগত সরকার যে নামজারি সিস্টেম চালু করেছিল এটাও ভূমি মালিকদের জন্য একটা হয়রানি এবং বিরক্তিকর একটা পদ্ধতি। এখান থেকে বের করে আনার জন্যই এই যে সিস্টেম অর্থাৎ যে অটোমেশন সিস্টেম এখন নামজারি হবে। তবে এখানে কথা হচ্ছে যে যারা পূর্বে নামজারি করেছিল বা ইতোপূর্বে যারা নামজারি করার মাধ্যমে জমির মালিকানা লাভ করেছে বা পৃথকভাবে যারা জমির নামজারি অনুযায়ী জমির স্পেশাল বা বিশেষভাবে তারা জমির মালিক হয়ে গিয়েছে অর্থাৎ ল্যান্ড অনার হয়ে গিয়েছে, তাদের জন্য কেবল নতুন এই পদ্ধতির মাধ্যমে নামজারি করা লাগবে। এখানে বিষয় হচ্ছে এই যে পূর্বে যারা নামজারি করেছে তাদের তো নামজারি কমপ্লিট হয়ে গিয়েছে, তাদের যেহেতু নামজারি হয়ে গিয়েছে তারা সেই নামজারি খতিয়ান অনুযায়ী সরকারকে খাজনাও প্রদান করছে এবং তারা যে কোনো কাজও করতে পারছে, তাদেরকে নতুন করে আর কোনো নামজারি করা লাগবে না। শুধু এই তৃতীয় প্রজন্মের মিউটেশন সিস্টেম বলে না, আরো সামনে যদি অদূর ভবিষ্যতে আরো অন্য কোনো সিস্টেমও আসে নামজারির জন্য, এগুলো মূলত যারা এখনো নামজারি করেনি বা নতুন ভাবে যারা দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করছে এটা শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য। পূর্বে যারা দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করেছিল এবং সেই দলিল যারা নামজারি করে নিয়েছে তাদের এই নতুন সিস্টেমের আওতাভুক্ত হয়ে বা নতুন সিস্টেমের অন্তর্ভুক্ত হয়ে তাদেরকে আর নামজারির জন্য কোনো আবেদন করা লাগবে না বা নামজারির জন্য তাদের কোনো ধরনের কোনো প্রসেস গ্রহণ করতে হবে না। অর্থাৎ পূর্বে যারা নামজারি করেছে তাদের নামজারি যদি বাতিল হয়ে যায় সেক্ষেত্রে তাদের করণীয় থাকবে নতুন পদ্ধতির আওতাভুক্ত হয়ে আবার নামজারি করা। তবে নামজারি একবার যদি কারোর হয়ে যায় সে নামজারি কখনো বাতিল হয় না,
যদি ওই ব্যক্তি জমি বিক্রয় না করে বা ওই ব্যক্তির ওই নামজারির বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি বা ওনার নামজারির ভিতরে যদি কোনো ভুল না থাকে বা কোনো ব্যক্তি মিসকেস করে যদি ওনার নামজারি বাতিল না করে, সেক্ষেত্রে ওনার নামজারি কখনো বাতিল হয় না। তাহলে পূর্বে যারা নামজারি করেছে, বিগত সিস্টেম অনুযায়ী যারা নামজারি পেয়ে গিয়েছে, যারা গভর্নমেন্টকে খাজনা প্রদান করছে, তাদের খাজনা এবং দাখিলা এবং তাদের নামজারি বা খারিজ যেটাই বলি না কেন, তারা যেভাবে করে আসছে ওটা অনুযায়ী তাদের মালিকানা স্থায়ী এবং ওই অনুযায়ী তারা যে কোনো রেকর্ডে তারা জমির মালিকানা লাভ করতে পারবে। বর্তমানে যারা জমি নতুন ভাবে ক্রয় করছে, এদেরকে নতুন সিস্টেমের আওতাভুক্ত হয়ে নামজারি করে নিতে হবে। তাহলে ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে এটা নিয়ে আপনাদের খুব একটা বেশি আশঙ্কিত বা আপনাদের খুব একটা বেশি উদ্বিগ্নের ভিতরে পড়ার দরকার নেই। কারণ যে সিস্টেমের মাধ্যমে নামজারি ব্যবস্থা চালু হোক না কেন, এটা মূলত নতুন ভাবে যারা জমির মালিকানা লাভ করছে তাদের জন্য এই সিস্টেমটি প্রযোজ্য হবে। পূর্বে যারা নামজারি করে নিয়েছে তাদের নামজারি বাতিল হবে না, তাদের নামজারি থাকবে এবং তাদের নামজারি বাতিল হওয়ার কোনো ধরনের কোনো আশঙ্কাও নেই। কেননা তারা ইতিমধ্যে যদি সঠিকভাবে বা তাদের নামজারির ভিতরে যদি কোনো ধরনের ফল্ট না থাকে বা কোনো ধরনের কোনো সমস্যা তাদের দলিলে যদি না থাকে, তাহলে তারা একটা উপযুক্ত অর্থাৎ বৈধ ভাবে তারা জমির নামজারি পেয়েছে, তাদের নামজারি বৈধ এবং তারা ওই নামজারি অনুযায়ী জমির মালিকানা যুগের পর যুগ ধরে রাখতে পারবে।